স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বাংলাদেশের প্রতিবন্ধী ভাই বোনরা কেমন আছে, তাদের কি অবস্থা রয়েছে, তাদের এই বিশেষ জীবন যাপনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয় তুলে ধরতে বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম টিম ছুটে চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সরাসরি কথা বলছে তাদের সাথে এবং তুলে ধরছে তাদের কথা। কখনো কখনো আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা কিংবা তাদের অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করেন যে তারা চান তাদের সন্তানকে নিয়ে এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা কিংবা প্রতিবন্ধী ভাই বোনরা নিজেদের এই পথ চলার অভিজ্ঞতার কথা বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবে। তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমাদের একজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ সরাসরি চলে আসেন আমাদের অফিসে এবং তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেন। তার এই বিশেষ জীবনযাপনের অভিজ্ঞতার কথা তুলে ধরতে চান বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এবং এটা পৌঁছে দিতে চান বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের দর্শকদের মধ্যে। সেই লক্ষ্যে দর্শক, আমাদের আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি এই সাহসী তরুণের জীবন কথা দিয়ে। দর্শক, চলুন প্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই সাহসী অতিথির সাথে এবং তার জন্য আমি এখন আপনাদেরকে নিয়ে যাব রাজধানীর কাজীপাড়ায়। থাকুন দর্শক আমার সঙ্গে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে আসো। আচ্ছা, বাসার সবাই কোথায়? আছে মা, বাবা, দাদি সবাই। দর্শক, আমি চলে এসেছি ইএসআরদের বাসায়। আর ইএসআরকে আপনারা ইতোমধ্যে দেখে ফেলেছেন। যে তরুণটি আজকে আমাকে দরজায় রিসিভ করেছে সেই হচ্ছে ইএসআর, আর এখন আমার পাশে বসে আছে। ইএসআর, তোমার পুরো নামটা কি? আবু বকর সিদ্দিক ইয়াসার। তুমি কি করছো এখন? স্টুডেন্ট। কি পড়ছো? শান্ত মরিয়ম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরায়, ইসলামিক ডিপার্টমেন্টে 5th সেমিস্টার। তুমি তো RTVর অফিসে গিয়েছিলে, তাই না? ইয়েস। তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো তো কেন তুমি RTVর অফিসে গিয়েছিলে? আমারও একটা জীবনে একটা সফলতার গল্প আছে। আমি অনলাইনে দেখছি আপনারা অসহায় অসহায় যারা একটু সমাজে অচঞ্চল তাদেরকে আপনারা সেবা করেন, তাদের জীবনী তুলে দেন। আমাকেও অনেক মানুষ এগুলো বলছিল, আপনার ছেলে কি পড়ালেখা করে? আমি কত কষ্ট করে পড়ালেখা করছি, কত অসুস্থতার মাঝেও আছে ইউনিভার্সিটি শান্ত মরিয়ম ক্রিয়েটিভ টেকনোলজি ইসলাম শিক্ষাতে পড়ছি। এই সফলতার গর্ব জাতিকে শোনানোর জন্য। তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, এতটা দূর এগিয়ে এসেছো, এটা নিঃসন্দেহে একটা সফলতার গল্প এবং এই সফলতার গল্পটা শুনতে এবং আমাদের দর্শকদেরকে শোনাতে আজকে কিন্তু আমি তোমার অনুরোধে সাড়া দিয়ে চলে এসেছি তোমার বাসায়। ধন্যবাদ। আজকে তুমি তোমার এই সফলতার গল্প শোনাবে আমাদেরকে। প্রথমে জানতে চাইবো ইয়েসারের পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা, মা, দাদি আছে। ইয়েসার, মা বাবা কোথায়? বাবা নামাজে গেছে আর মা কাজ করে। আমরা তো একটু বাবার সাথেও গল্প করব, মায়ের কথাও শুনবো, দাদির সাথেও গল্প করব। তাহলে ইয়েসার, চলো আমরা মাকে ডেকে নিই, কেমন? মা আসো, আন্টি ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। ইয়েসারের কাছে ফিরি আবার। ইয়েসার, তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তাই না? জি। কোন বিষয়ের উপর পড়াশোনা করছো? ইসলামিক স্টাডিজ। কোন ইয়ারে আছো এখন? সেকেন্ড ইয়ার। কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। এই ইউনিভার্সিটিতে তোমার কতটা বন্ধু আছে? অনেক। কাছের বন্ধু কতজন আছে? 2 জন। 2 জন। কি নাম তাদের? সুমাইয়া আর একটা হচ্ছে তারিন। তোমরা বন্ধুরা কিভাবে সময় কাটাও? আমি যদি কোনো কিছু পড়া বুঝতে না পারি বুঝা দেয়, রুটিন বুঝতে না পারলে অনলাইনে বুঝা দেয়। আমি যদি কোনো অসুস্থ থাকি ওই পড়াটা নিয়ে নেই। আর শিক্ষকরা যারা আছেন তোমার ডিপার্টমেন্টে তারা তোমাকে কতটুকু সহযোগিতা তারা করেন? অনেক সহযোগিতা করে। ওনারা তোমাকে কিভাবে সাপোর্ট দেন? স্যাররা পড়াটা স্যারদের কথা শুনি, লেকচার মনোযোগ দিয়ে শুনি, এইভাবে। ওনারা কি বলেন স্যারকে? বলে কি মার্শাল্লাহ।
মাশাআল্লাহ বলেন। স্যাররা অবাক হয়ে যায় গে, তুমি কিভাবে পরবর্তী সেমিস্টারে উঠতে পারছো। তাই না? ইয়েসার তো গুড বয়, সে তো পড়াশোনা করে। অবশ্যই। স্কুল জীবনটা কেমন ছিল ইয়েসারের? আগে তো ছোটোবেলায় ইংলিশ মিডিয়ামে পড়তাম, তারপর যখন বড় হয়েছি তারপরে বাংলা মিডিয়ামে 1 থেকে এই পর্যন্ত। মণিপুরে তো স্যাররা তো একটু করা পড়ে না, তখন কোচিং নির্ভর হয়ে গেছিলো, বারবার প্রশ্ন উত্তর লিখছি, মাও পড়াইছে। তারপরে 5এও পাস করলাম, 8এও পাস করলাম। সায়েন্স কমার্স আমার জন্য কঠিন হয়ে যায়। তারপর আদর্শ স্কুলে 9-এ পড়ছি, তারপর করোনা আসে, তারপর 10-এ পাস হয়ে এলাম। তারপর ইন্টারে পরীক্ষা দিছি, কোনো বিষয় না। যেদিন ইন্টার রেজাল্ট দেবে সেদিন ফজর নামাজ পড়ে দোয়া করছি, কান্নাকাটি করছি, তারপর ইনশাল্লাহ 3.32 পয়েন্ট পাইছি। মাশাআল্লাহ। আর এসএসসিতে গ্রেড পয়েন্ট কত ছিল? 2.61। 2.61। আচ্ছা, এইটাই খারাপ করছি, এটা একটু কষ্ট। কি খারাপ করেছিলে ক্লাস 8-এ? এইটা বিজ্ঞান আর বাংলাতে একটু বুঝি নাই। ক্লাস 5-এর পিএসসি পাস করেছো, ক্লাস 8-এর জেএসসি পাস করেছো, এসএসসি পাস করেছো, তারপর এইচএসসি পাস করে তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, অনেক দূরে গিয়েছো। মাশাআল্লাহ। অনেক মানুষের খারাপ কমেন্টস শুনছি। একটা বিশ্ববিদ্যালয়ে টিচার যখন ভর্তি হওয়ার পরে সেকেন্ড ক্লাসে আমার আম্মু বলছিল কি আমার ছেলেকে একটু দেখেন, বলে কি আপনার ছেলে কি অটিজম, ও কোন ডাক্তারে বলে কি হারনের ডাক্তার, ওকে বিদেশে নিয়ে যান। এসব যখন কথা শুনি তখন আমাদের মনে কষ্ট লাগে, কেন আমাকে এসব বলবে। কিন্তু তারা তো ভালো উপদেশ দিয়েছে, তারা বলেছে যে তোমার যদি এরকম সমস্যা থাকে তবে ভালো চিকিৎসা করাতে হবে, বিদেশে গেলে হয়তো আরও ভালো চিকিৎসা পাবে, সেই জন্য হয়তো বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কেন আমরা এখানে কেন ভালো একটা চিকিৎসা করতে পারি না? তোমার অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি, কি কি অভিজ্ঞতা হলো ইয়েসারের? অনেকের সাথে মেলামেশা হয়েছে, অনেক বন্ধু বান্ধব হয়েছে, অনেক 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 স্যার ম্যাডামের সাথে ভালোবাসা পাইছি, অনেক স্যার ম্যাডাম উৎসাহ দিছে, তুমি পারবা। এইভাবেই আমার আব্বু উৎসাহ দিছে। আমার আব্বু একটা ফাউন্ডেশনের সাথে কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়মিত যায়, ওইখানে ভালো কথা বলে, এখানে আমি পারি, আমি পারবো, আমার জীবন আমি করব। যদি বিশ্বাস থাকে আপনি সব কিছুই পারবেন। ওই কথাগুলো আমার মাথায় ঢুকছে, ওই কথা দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে সক্ষম হয়েছি। অবশ্যই অবশ্যই যে আমি পারবো, এই আত্মবিশ্বাসটা থাকলে পারে তার কাছে কোনো বাধাই বাধা না, তাই না? অবশ্যই। আমি মনে করি যে ইয়েসার এই বিশ্বাসেই বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছে। অবশ্যই। 2023 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, 2022 সালে ইন্টারমিডিয়েটে রেজাল্ট দিছে। তো টিভিতে দেখে না কত হই হল্লার, আদমজি ক্যান্টনমেন্ট, বিএফ সাইন ক্যান্টনমেন্ট এই বেলাস পাইছে, টিভি দেখতেছি। আর আম্মুর সাথে বসে আছে, আমার আম্মু বলছে তুই যদি বেলা থাকতে তুই জিপে পাইতি, কত ভালো ভালো কলেজে পড়তি। তখন আমি আম্মুকে বলছে আল্লাহ ওলা নাবলু আন্নাকুম বিশাই মিনাল খফি অল জু আনাকসি মিনাল আমওয়াল আলাং পূজা সময় রাত, এরকম একটা সূরা বাকারার একটা আয়াত আছে। বুঝছে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তুমি যদি ধৈর্য ধারণ করে অবশ্যই তোমাদের জন্য সুসংবাদ আছে, তুমি চিন্তা করে না, আমি ইনশাল্লাহ ইন্টার পাস করবো। তোমার প্রচেষ্টায় সর্বোচ্চ ফলাফল করেছে এবং আমরা তোমাকে তোমার এই অসাধারণ ফলাফলের জন্য অভিনন্দন জানাই। ধন্যবাদ। ইয়েসার, তোমার সাথে আমি আরও কথা বলবো, আরও গল্প শুনবো তোমার এই বিশেষ পথ চলার, কিন্তু এখন চলে যাব তোমার আম্মুর কাছে। আম্মুর সাথে একটু কথা বলি, শুনি ইয়েসার সম্পর্কে আম্মু কি বলে। আপা, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম শাহানা আক্তার সুমি। ইয়েসার বিশেষ সাহায্য সম্পন্ন বা স্পেশাল নিড একটা বাচ্চা, এটা কখন বুঝতে পারলেন? তখন ইয়েসারের বয়স কত? তো ইয়াসার যখন জন্মগ্রহণ করলো তখন তো ও কান্না করে নাই, তারপরে বেডে নিল আমাকে, নেওয়ার পরে আমার একটু ওর খালি দেখলাম ও নীল হয়ে যাচ্ছে, কান্না তো করে না, নীল হয়ে যাচ্ছে। তখন অক্সিজেন দিয়ে সাথে সাথে ওকে নিয়ে গেলো অন্য হসপিটালে, আমি এক হসপিটালে, ও অন্য হসপিটালে। কিন্তু এরপরে 7 দিন পরে ওর সাথে আমার দেখা হয়েছে। এক রবিবারে ও জন্মগ্রহণ করলো, শনিবারে আমার সাথে ওর শিশু হসপিটালে গিয়ে দেখা হইলো। ও কি প্রিম্যাচিউর বেবি ছিল? না, ম্যাচিউর ছিল, কিন্তু নাড়িটা গলায় পেঁচানো ছিল, মানে নর্মাল হয়নি। তারপরে অপারেশনের পরে মানে কান্না করেন। তারপর তো আস্তে আস্তে ও নীল হয়ে যাচ্ছে, আমার 2জনকেই বেটি দিল কিন্তু ও নীল হয়ে যাচ্ছে।
তারপর অক্সিজেন দিয়ে সাথে সাথে ওকে অন্য হসপিটালে ট্রান্সফার করলো। হসপিটালে 24 দিন ছিলাম, তার মধ্যেও কান্না টান্না করেনি। বাসায় আসার পরে 2-3 দিন পরে ও কান্না করছে, প্রায় 24 দিন। তখন ইএসআর এর মধ্যে কি তখন তো এরকম বেবি তার কোনোদিন আমি দেখি নাই, বুঝি নাই যে এইসব বাচ্চা আমি দেখি নাই কখনো। প্রথম যে হওয়ার পরে যে ডাক্তারের আন্ডারে ছিল ওই ডাক্তারের আন্ডারেই ছিলাম আমি 16 বছর। সবচেয়ে বড় এমআর খানের কাছে নিয়ে গেলাম প্রায় 1 মাস। তখন তিনি বলল যে জন্মের পর 5 মিনিট না কান্না করলেই অস্বাভাবিক, মানে অটিজম বাচ্চা বললো। তখন জানলেন যে ইএসআর সাধারণ শিশুদের মতো তখন না। জানলাম যে ইএসআর সাধারণ শিশু না, অটিজম বাচ্চাদের কিভাবে কি করতে হয় এগুলি সব ডাক্তারদের পরামর্শ নিয়ে নিয়ে ও এইভাবেই ওকে ঘরে তুলছি। ইএসআর অটিজম বাচ্চা, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? নিশ্চিত কি, ও তো মনে করেন 4 বছর পরে কথা বলছে। হ্যাঁ, তারপরে বাথরুমও প্রায় 7-8 বছর পর্যন্ত আমারই কন্টিনিউ করে দিতে হয়েছে। কিন্তু এরপরে ওকে শিখালাম যে না, তোমার করতে হবে, ভালো স্কুলে ভর্তি করাবো, ওকে পড়ায় যাব। 3-4 বছর বয়সে ইএসআর কেমন ছিল? 3-4 বছর ওর কন্টিনিউয়াস লালা পড়তো, 10 বছর পর্যন্ত লালা ছিল। হাঁটা চলা কেমন ছিল? হাঁটা চলা অস্থির, লাফায় লাফায় তো বেশি, কথা বলছে 4 বছর পর। তারপরে স্কুলে দিলেন? হ্যাঁ, 4 বছরই স্কুলে দিয়ে দিছি। স্কুলে যে দিলেন, স্কুলে দেওয়ার পর সে কেমন ছিল? সেখানকার পরিবেশটা কেমন ছিল? ইএসআর এর তার সহপাঠীদের সাথে মিশতে কোনো সমস্যা হচ্ছিল কিনা? না, ও তখন ভালোই ছিল, পড়াশোনা ধরতে পারছে, লিখতে পারতেছে, মানে সবার সাথে মিলেমিশে করতেছে। যে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে 8 পর্যন্ত মোটামুটি এত মানে লালা পড়তো, কিন্তু তার হাঁটা চলা ভঙ্গিতে এত ধরা পড়ে না। যে একটু গ্রোথ বড় হইতেছে তখন একটু মানে বোঝা যায় হাঁটা চলায় ওর একটু সমস্যা আছে। এখন কেমন আছে ইএসআর? তো ভালো আছে। অন্য বাচ্চাদের দিকে তাকালে মনে হয় যে না, আমার ছেলেটা ভালো, কিন্তু নিজের মনের কাছে একটু লাগে যে না, তাদের মতো না। তখন কষ্ট লাগে যে ওর তো আমার সব কিছু মেনটেন করে দিতে হয়, সব কিছু দেখতে হয়, মানে পারে সবই, কিন্তু তার পিছনে আমার খাটতে হয়। তার বই খাতা গুছানো, তার ব্যাগ গুছিয়ে দেওয়া, তার শার্টটা বের করে দেওয়া, প্যান্টটা পরো, এই শার্টটা পরো, পানির বোতলটা পর্যন্ত আমার দিয়ে দিতে হয়, ওষুধগুলো খাওয়াই দিতে হয়, এগুলি তো আমার মেনটেন করতে হয়। কিসে ওষুধ খেতে হয়? খিচুনি হয়েছিল অনেক, 10 বছরের মধ্যে খিচুনি হয়েছিল, হসপিটালে ভর্তি ছিলাম 4-5 দিন। 20 বছর মানে আর খিচুনি হয় না, কিন্তু এইবার গত রোজাতে প্রায় 20টা রোজা রাখতে পারে নাই, খিচুনি হয়েছে মানে ঘন ঘন। তারপর ডাক্তার চেঞ্জ করলাম, ডাক্তার হারুনের কাছে এখন আসি আমরা, আল্লাহর রহমতে এখন একটু ভালো। কিন্তু খিচুড়ির ওষুধ তো নিয়মিত খেতে হয়? ট্যাগ্রোটল, তারপরে মনে করেন মাথার এগুলো স্থির রাখার জন্য এগুলো ওষুধ কিছু আছে, এগুলি খায়, ঘুমের ওষুধ। আপা, ইএসআর এর ডায়াগনোসিস কি ছিল? ডাক্তার কি বলেছে ইএসআর এর যে সমস্যাটা, এটার নাম কি? আমি কোনো ডাক্তারের কাছে মানে এভাবে ওর ডাইরেক্ট পাই না যে ইএসআর এরকম। আমরা মানুষ একটা দেখি শুনি, এটাই বুঝে নিছি যে ওই যে একটা অটিজম বা এই টাইপের সমস্যাবহুল বাচ্চা কোনো ডাক্তারের কাছ থেকে ডাইরেক্ট পাইনি বা এরকম বলে নাই। ইএসআর অনেক বড় হয়ে গেছে আপা, সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু এখনও আপনারা জানেন না যে আপনার সন্তান কোন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে। এটা একটু পিছিয়ে থাকা হলো না? এটাই তখন দেখি ডাক্তারের কাছে জিজ্ঞাসা, সামনে যখন ডাক্তারের কাছে যাবেন জিজ্ঞাসা করবেন যে ইএসআর এর এই সমস্যাটার নাম কি। কারণ আপনি যদি না জানেন আপনার সন্তানের সমস্যাটার নাম কি, তবে চিকিৎসার পাশাপাশি হচ্ছে তাকে যে সাপোর্ট দেওয়ার যে একটা সিস্টেম, সেটাও কিন্তু পিছিয়ে থাকবে। অনেক ডাক্তার চেঞ্জ করা হয়েছে, মানে কোনো ডাক্তার রিয়েলভাবে বলে নাই যে ওর এই সমস্যা। না, আমরাও বুঝছি সমস্যা তো ওর আছে, সমস্যা তো আছে, কিন্তু সেভাবে আমরাও বসে থাকি না, যেটুকু পারি আমি আমার হাজবেন্ড মিলে ওরে এভাবে আমরা যেইভাবে মানুষের কাছে শুনছি এভাবে ওরে প্রটেক্ট দিয়ে গেছি। সিআরপিতে নেওয়া, মনে করেন ওর মেসেজ করা, ওর শরীর বডি, ওর বাবা তেল দিয়ে ছোটোতে 10 বছর টানা, এগুলো আমরা করছি যে না, ওকে আমরা সাধারণ মানুষের মতো তৈরি করব, মানে আল্লাহ যদি রহমত করে, এইভাবেই ওকে ঘুরে গেছি। জি আপা, অনেক দূরে গিয়ে নিয়ে এসেছেন আপনাদের সন্তানকে, এবং এটা আপনাদের ফাইনালি ভাবে কোনো ডাক্তার আমাদের বলে নাই যে আপনার বেবিটা এইভাবে চলবেন, এটা বলে না কোনো ডাক্তার। বুঝতে পেরেছি, এবং আপনাদের সেই আন্তরিকতা ছিল, সেই প্রচেষ্টা ছিল বলেই আজকে ইএসআর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাই না? এটা তো অবশ্যই, তবে এটাও জানতে হবে, কিংবা এমনও হতে পারে ডাক্তার যাদের কাছে গিয়েছেন ওনারা হয়তো আপনাদের প্রেসক্রিপশনের উপরে লিখে দিয়েছেন, কিন্তু আপনারা হয়তো খেয়াল করেননি, তাই না? এরকম হতে পারে। দর্শক, চলে যাই ইএসআর এর কাছে। অনেকক্ষণ ইএসআর চুপচাপ বসে আছে, সে কথা শুনছিল আমাদের। আসলে আজকে তো আমি এখানে এসেছি ইএসআর এর কথা শুনতে। ইএসআর অনেক কিছু বলতে চায়, সে কথাগুলো শুনবো, তবে একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে। দর্শক,
অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আসছে বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশেড। এখনই চলে যান বার্জারের ফেসবুক পেজে, ক্লিক করুন রেজিস্ট্রেশন লিংকে, সাবমিট করুন আপনার বিয়ের ছবি এবং ক্যাপশনে জানান আপনার বিয়ের গল্প। লেট করলে কিন্তু দেরি, অ্যাপ্লাই করুন এখনই। আর চলুন ঘুরে আসি মালদ্বীপে। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। ইয়ে স্যার, তোমার শখের বিষয়ে শুনতে চাই, তোমার শখ কি? এই বয়সে তো ইউনিভার্সিটি একটা পোলাপানের ছেলে মেয়েদের সকলে একটু ঘোরাফেরা করা, একটু রাস্তায় থাকা, একটু আড্ডা দেওয়া, এরপরে আমি কম্পিউটার টাইপ করতে পারি। ইদানিং একটা শখ বের করেছে, মাইলস্টোন ট্র্যাজেডি দুর্ঘটনা দেখে আমি একটা নিয়ম চালাই, খালি পদত্যাগ চাই। আমি তখন থেকে আমি একটা সাংবাদিকতার পেজ খুলে কিছু লেখালেখি করা, দেশ নিয়ে বিদেশ সম্পর্কে কিছু লেখালেখি করা শুরু করছি। একটা জাতির জন্য, জাতির শিক্ষার জন্য, জাতিকে চক্ষুষ্মান করার জন্য এটা কিছু লিখি। তারপর এই শখে আমি লেখালেখি করছি, টাইপ পারি, ক্যালেন্ডার বানাইতে, বাইরে যেতে পারে, ফুচকা খেতে পছন্দ, খতিবদের খুতবা শুনি, আবার ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও দেখি, আর ফেসবুকে মোবাইল চালাই। হাতিঝিল, গুলশান লেক, বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন সংসদ ভবন। আমার একটি শখ হয়েছে, আমি ইন্টারমিডিয়েটে যে পরিণতির বিষয়ে যে জাতীয় সংসদে যে সকল তথ্য পাইছি, আমি ইন্টার পরীক্ষার সাথে আমি আব্বুর সাথে জাতীয় সংসদে গিয়ে আচ্ছা গার্ডের সাথে বলছি এই সকল তথ্য কি, বলছি কি যে এটা কি জাতীয় সংসদ, এটা কি 300 কক্ষ, এটা কি 350 জন আসন, 300 জন জনগণের বোর্ডে 150, সব ইয়েস বলছে, সব হ্যাঁ বলছে। হ্যাঁ, তখন সবাই বলছে কি আমি বইয়ের মধ্যে পড়ছি দেখেই তো আজকে ওই অবস্থায় এদের সাথে হ্যান্ডেল করতে পারছি। অবশ্যই তুমি জ্ঞানটা অর্জন করেছো বলেই তো তুমি এই কথাগুলো তাদের সাথে আলাপ করতে পেরেছো, তাই না? হ্যাঁ। যদি এই জ্ঞানটা না থাকতো তাহলে তো পারতে না। তাহলে তোমার বেড়াতে খুব ভালো লাগে? হ্যাঁ, ঘুরতে, খাইতে। কোন খাবারটা বেশি পছন্দ শুনি? পোলাও আর রোস্ট, তারপর ফুচকা। ফুচকা খেতে বেশি পছন্দ? মা বানিয়ে দেন নাকি তুমি বাইরে খেতে যাও? বাইরে খেতে যাই। আচ্ছা, মা বাবার সাথে কোথায় কোথায় বেড়াতে গিয়েছে? ইয়েস স্যার, আমি শুনতে চাই। কক্সবাজার, সিলেট, ঠিকানা রিসোর্ট, পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগে সেতু দেখতে গিয়েছিলাম। পড়াশোনার ব্যাপারে একটা কথা বলি, পড়াশোনার ব্যাপারে আমি কোনো অসুস্থ বা কোনো ওজু ছাড়া ইউনিভার্সিটি মিস করি না। ইউনিভার্সিটি ঠিক সময় যায়, ছাত্রদের কথা মনোযোগ দিয়ে শুনি, ওগুলা পড়ি, ওগুলা লিখে দেয়, ভালো রেজাল্ট হয়ে যায়। যারা নিয়মমাফিক কাজ করে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে অনেক সহজে, কারণ তুমি নিয়মমাফিক ইউনিভার্সিটিতে যাও, তোমার শিক্ষকদের কথা শোনো, শিক্ষকরা যেভাবে বলেন সেভাবে কাজ করো, নিয়মিত পড়াশোনা করো, পরীক্ষা দাও, এবং এই জন্যই কিন্তু রেজাল্ট ভালো হয়। এবং সর্বোপরি মা বাবার কথা শোনো তুমি, তাই না? একটা কথা বলি, যদি কোনো কিছু বাবা মা যদি আমার যদি কোনো তর্কাতর্কি লাগে, মা বাবা যদি বেড়াইতে না নিয়ে যায় বা আমার মর্জি মতো যদি কোনো কিছু হয় না, তখন একটু বাবা মার উপর মাথা গরম হয়ে যায়, তখন মা বাবাকে একটু শাসন করি। মা বাবাকে যখন বুঝাতে পারি না তখন একটু রাগ হয়। তারপর যখন রাগটা পড়ে যায় তখন তুমি কি করো? রাগটা পড়ে না, রাগটা পড়তে একদিন তো আজ 1.5 ঘন্টা সময় তো লাগে, একটু বাইরে বের হয়ে যায়। তখন তো মা বাবা কষ্ট পান। বের হয়ে কি উপায় আছে? উপায় তো নাই, মানে দূরে যায় না, এলাকায় থাকি। তারপর রাগটা পড়লে আবার ফিরে আসি, হ্যাঁ, এসে কি করি? মায়ের কাছে সরি বলি, বাবাকে সরি বলি না, যার যার মতো করে শেষে মোবাইল দেখি, কম্পিউটার দেখি। এটা কি ঠিক কাজ? ঠিক কাজ না। কি করবো? না নিয়ে তো যাই না, এমন না, নিয়ে যাই, নিয়ে যাই যখন বেশি। কিন্তু আমরা এত রাগ করব না, মা বাবা যা বলেন সেটা তো তোমার মঙ্গলের জন্য বলেন। একটা সফলতা, একদিন একটা ড্রাইভার আছে, ড্রাইভার আমাকে যাইতেছে অন্য বিভিন্ন জায়গায় যায় না, বলি এই জায়গাটা কোথায়, তাও আমি না সাইনবোর্ড দেখে বলে দিতে পারি এই জায়গায় এইখানে।
বাহ, আমাদের ইয়েসার অনেক বুদ্ধিমান একটা ছেলে। মায়ের হাতের কোন রান্নাটা ইয়েসারের অনেক ভালো লাগে? মা তো একটু অসুস্থ হয়ে গেছে, মার তো ডায়াবেটিস, রান্না করলে হাত পা ফুলে যায়, এই জন্য রান্না করে না। এই জন্য আমাদের একটা পারুকলা আছে, ছোটোবেলায় আমাকে অনেক ভালোভাবে বসে, একটু বয়স্ক হয়েছে, এমনি মনটা ভালো, উনি রান্না করে দেয়। কষ্টের জন্য মা রান্না করে না। তো পোলাও রোস্ট কি করে? রোস্ট রোস্ট একদিন, রোস্টটা শুধু, অন্য কিছু। আমার কাছে খুব মজা লাগছে মার ছেলের এই খুনসুটি। ইয়েসারের মতো সন্তানদের লালন পালন তো সহজ বিষয় নয়। ওদেরকে লালন পালন করতে গিয়ে যে পরিমাণ শ্রম, যে পরিমাণ ধৈর্য, যে পরিমাণ একনিষ্ঠতার দরকার হয়, এটা দেওয়ার পর আসলে নিজের দিকে তাকানোর বা নিজেকে সময় দেওয়া বা নিজের খেয়াল রাখার আর কোনো সময় থাকে না। লেখাপড়া শেষ করে ইয়েসার কি হতে চায়? শিক্ষকতা বা সাংবাদিকতা, আচ্ছা। দুটোটা একটা। ইয়েসার কেন শিক্ষক অথবা সাংবাদিক হতে চায়? শিক্ষক হতে চায়, কারণ আমাদের স্যাররা আমাদেরকে পড়াইছে, শুনছি নিবন্ধন দিলে পাস করলে শিক্ষক হয়ে বড় বড় বক্তৃতা দিতে পারবা, সাংবাদিক হলেও বড় বড় নিউজ প্রেজেন্ট করতে পারবা। ফেসবুকে তো বিভিন্ন লেখি, ওগুলো এসে না শুনতে শুনতে জ্ঞান অর্জন করে যায়। একদিন পরিণীতি স্যাররা বলছে, তুমি এসব কী বলো? বলছে আমি তো পড়ি না, আমি খবর শুনি আর বলে দে, পড়াশোনা তার কাছে নাই। পড়াশোনা না করলে কেউ ভালো শিক্ষকও হতে পারবে না, কেউ ভালো সাংবাদিকও হতে পারবে না। সুতরাং যেটাই হই না কেন, শিক্ষক হই আর সাংবাদিক হই, আমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাই না? স্যার, এখন আমি মায়ের কাছে চলে যাব, মায়ের সাথে কথা বলবো, কেমন? আপা, বর্তমানে এই সময় এসে স্যারকে নিয়ে আপনাকে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? সব কিছু খাবার দাবার ম্যানেজ করে দেওয়া, ওকে নিয়ে চলা, ডাক্তারের কাছে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছুই মানে অনেক কষ্ট জীবনে পার করা হয়েছে ওর জন্য। তারপর আস্তে আস্তে স্কুলে ভর্তি হওয়া, টিফিন নিয়ে যাওয়া, পরে স্কুলে নিয়ে যাওয়া আসা সব আমার, আবার বাসা সামলানো, সব কিছু দেখাশোনা করেই ওকে এতটুকু নিয়ে আসা। ওর জন্য বসে থাকা স্কুলে, কারণ যে কোনো সময় ও আবার অসুস্থ ছিল, যে কোনো সময় ও যে কোনো রকমের অঘটন ঘটতে পারে, তাই আমি বসে থাকতাম স্কুলে। স্কুল লাইফে ম্যাডামরা ওরা আদরে করতো, মানে কটি কথা শুনতে হয় না। আমি সেভাবে ও কখনো লেখাপড়া নিয়ে সমস্যা হয়নি, আল্লাহর রহমতে ভালোই রেজাল্ট করে গেছে। স্যারের ছাত্র জীবনটাও নিশ্চয়ই সহজ ছিল না, তার পড়াশোনা করে এই যে পাশ করা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আমি স্ট্রাগল করে ওর পড়াশোনা করতে সব আমি মেনটেন করতাম, স্কুলের স্যারের সাথে, কোচিংয়ের স্যারের সাথে, বাসার স্যারের সাথে, কী পড়বে কীভাবে পড়বে সব আমি মনে করেন আরেক টিচার হয়ে গেছিলাম ওর জন্য। সেভাবেই ওরে গড়ে তুলছি আমি, আমি বসে থাকিনি, আমি বড় টিচার ওর। তারপরে সব একদম মেট্রিক পর্যন্ত ওকে আমি হাতে খড়ি সব শিখাই ধরে নিয়েছি, এরপর আস্তে আস্তে স্যারদের কাছে ছেড়ে দিলাম। বলা হয়ে থাকে মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, মায়ের কাছেই হাতে খড়ি হয়, মায়ের কাছেই আসলে শিক্ষা জীবন শুরু হয়। আর স্যার যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে মায়ের অবদান কতখানি ছিল আজকে এই পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে। সেই শিশু শ্রেণী থেকে শুরু করে আজকে স্যার বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং সেখানে মাকে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে সেটা আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছি। এখনও ধরে রাখছি ওকে নিয়ে যাওয়া, বসে থাকা ভার্সিটিতে, এখনও 15 বছর ধরে ওর পিসি ধরে রাখছি, আর আল্লাহ যদি রহমত করে। জি আপা, এবং আপনার এই প্রচেষ্টার ফলেই আজকে স্যার একজন সফল। ওর আব্বা উৎসাহ দিছে, না পড়তে হবে, পড়াতে কোনো ইয়ে নাই, আগায় যাও, যা হোক হোক। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আসছে বার্জার লাক্সারিসের ওয়েডিং ল্যাম্পশেড। এখনই চলে যান বার্জারের ফেসবুক পেজে, ক্লিক করুন রেজিস্ট্রেশন লিংকে, সাবমিট করুন আপনার বিয়ের ছবি এবং ক্যাপশনে জানান আপনার বিয়ের গল্প। লেট করলেই কিন্তু দেরি, অ্যাপ্লাই করুন এখনই। আর চলুন ঘুরে আসি মালদ্বীপে। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে।
ইএসআর এত বড় একটা সীমাবদ্ধতাকে পাশে নিয়ে আজকে এই পর্যন্ত এগিয়ে এসেছে। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং স্বপ্ন দেখছে শিক্ষক হবে অথবা সাংবাদিক হবে, এবং এই পর্যায়ে আনতে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই না? স্কুলও যেরকম ওকে পাহারা দিয়ে ইয়া করে রাখতে, বাসাও ঠিক এরকম। এই যে হাঁটা চলার ভিতরে ওকে আমার দেখে রাখতে হয়, এই যে পানি খাচ্ছে কিনা, ওষুধ খাচ্ছে কিনা, এই জামাটা এইভাবে পরছো, শার্টটা এইভাবে পরছো, মসজিদে যাইতেছো জুতাগুলো ঠিক করে পরছো না, সব মুখটা মুছে যাও, মাথাটা মুছে যাও, মানে আমার রাউন্ডই থাকতে হয়। আপনি তো আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে মেনটেন করছেন, সংসার মেনটেন করছেন, আপনার শাশুড়ি আছেন, আরও লোকজন আছেন, সবার দেখাশোনা করছেন। আপনার দেখাশোনা কে করে? এটা হয়ে যায় আমার জন্য হয়ে যায়, এটা আমারটা আমার হয়ে যায়। এর ভিতরে আমারটা আমি ঘুরে নিই, এর ভিতরে আমারটা আমি ঘুরে নিই, কারণ আমার তো ঠিক থাকতে হবে। আমি যদি না ঠিক থাকি আমার ছেলেকে কে দেখবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই মুহূর্তে ইএসআরের আম্মু। উনি যদি ঠিক না থাকেন তাহলে ইএসআরকে কে দেখবে? ভবিষ্যতে আপনি আপনার ইএসআরকে কোথায় দেখতে চান? চেষ্টা করছি যে আমার ছেলে 8-10টা বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে চলুক, সব খাওয়া দাওয়া করুক, নিজে শিখুক, তারপরে ওর যখন ভবিষ্যৎ হবে সে যেন বলতে পারে যে ইএসআর পারে। অন চেষ্টা করে যাচ্ছি, বাকি উপরওয়ালা যেন, তার তো ভবিষ্যৎ আছে, কীভাবে চলবে এটা এখন আমার ভিতরে আসে, আগে আসতো না। এই ভাবনাটা যখন মনে আসে তখন আসলে কি অনুভূতি হয়? আমার বাচ্চাটা 8-10টা বাচ্চার মতো যদি চলতো তাহলে আমার চেয়ে পৃথিবীতে সুখী কেউ হতো না। কিন্তু তার নিয়ে চিন্তা আছে, ভবিষ্যতে কীভাবে মেনটেন করবে, ওকে আজও সংসার করতে পারবে কি না, সেটা নিয়ে আমি চিন্তা করি এখন। বাকিটা চেষ্টা করে যাই, শিখো, তুমি ভালো করে শিখো, ভালো করে স্থির হয়ে কথা বলো, চলো, সবার সাথে সুন্দর করে ভালো ব্যবহার করে শিখো, দেখো তুমি পারো কি না ভবিষ্যতে, দেখো চেষ্টা করলে এর ফল আছে, এটা তোমার শিখতে হবে। আমি ওকে শিখাই, চেষ্টা করে যাই, বকা দিই, এর ভিতরে অনেক বকা হয়, ঝগড়া হয়, মারপিট হয়, তোমার তবুও চেষ্টা করতে হবে, তাই এসে ভালো হতে হবে। মা বকা দেয় একটু শাসন ভালো করে হতে বেশি হবে, না? ভালোর জন্য। হ্যাঁ বলো, মা তো শাসন করবে, সত্যি তাই, ভালোর জন্য, কারণ তোমার ভবিষ্যৎ জন্য ভালো হয়। তখন কি একটু মন খারাপ হয়ে যায় না? না, ইয়াসার আবার এরকম না, আল্লাহর রহমতে। যদি কোনো পরিবেশে যদি মাথা গরম হয়ে যায় তখন, আচ্ছা, বেশি সময় না, অল্প কিছু। ইয়াসার আবার আল্লাহর রহমতে আমার এত বড় হয়েছে, কিন্তু কখনো মাথা দুইলা কথা বলে নাই। আমি বলছি তোর মার মু বোক মু, আমি মা, তুই শুয়ে যাবি, আমি এইভাবে ওরে ঘুরে তুলছি। আমাদের ইএসআর আসলে একটা লক্ষ্মী বাচ্চা, মানে কখনো বলে নাই মা তুমি এটা করছো কেন, ওইটা করছো কেন, না। ইএসআরের কোন বিষয়গুলো খুব ভালো লাগে মা হিসেবে? ইয়াসার যখন মনে করেন চুপচাপ থাকে, লাফালাফি কম করে, চুপচাপ বসে থাকে, তখন ঘরটা খুব ভালো লাগে। মানে আমার কাছে ভালো লাগে যে আমার ছেলেটা চুপচাপ কাজ করতেছে, কোনো ইয়া নাই, যা নাই, ঘরে একা বসে কাজ করতেছে বা লিখতেছে, পড়তেছে, মানে মোবাইল দেখতেছে, তখন ঘরটা নীরব থাকে, তখন খুব ভালো লাগে। তাই নাকি ইএসআর? হ্যাঁ, তখন ইয়াসার বলি ইয়াসার গুড বয় বলি না। আমার আব্বু মাঝে মাঝে যখন দারুণ আঙ্কেলের সাথে ঘুরতে যায়, আমার আব্বু দারুণ আঙ্কেলকে ফোন দিয়ে বলে কি আরও বেশি ঘুরান, আরও বেশি ঘুরান। ইএসআরকে নিয়ে ইএসআরের আম্মু কি স্বপ্ন দেখে? আমারও স্বপ্ন আছে যে আমারও 8-10টা জালের বাচ্চা, ননদের বাচ্চারা যেভাবে লেখাপড়া করছে, আমার ছেলেটা এইভাবে ঘুরুক, নিয়ে ওদের থেকে একটু কম, কিন্তু আমি চেষ্টা করে যাব যেন ওদের মতো ঘুরে উঠতে পারে। আমার মনের অনুভূতি হলো যে ওকে আমার বাঁচায় রাখতে হবে, মানে ওকে সুস্থভাবে ঘুরে তুলতে হবে। কেউ তো করবে না ওর কাজকর্মগুলো, আমারই করতে হবে। সেটাই। এবং 10 বছর পর্যন্ত আমাকে ওর পরিষ্কার পরিচ্ছন্ন সব, এখন পর্যন্ত বাথরুম টাথরুম সব কিছু আমি 2-3 বার রাউন্ড দিতে হয়। আপনি আসলে একজন অনুপ্রেরণা, যেভাবে ইএসআরকে কারণ আপনি আমার লালন ছেলেকে পালন যদি করেছেন। আমি ঠিক মতো না রাখি, ও ময়লা হয়ে থাকবে, ও অপরিষ্কার থাকবে, বাথরুম অপরিষ্কার থাকবে। আমার 2টা বউ না করলেও কিছু করার ছিল না, ওরা করবে, কিন্তু না, আমার ছেলের মানুষ বলবে সেটা আমি সহ্য করব না। আপা, আপনি সত্যি একটা অনুপ্রেরণা, এমন একজন মা যার কথা শুনলে পারে সাহস জাগে। আপনি যেভাবে আপনার সন্তানের সীমাবদ্ধতাকে মোকাবেলা করছেন এবং আপনার সন্তানকে এত এত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাকে স্যালুট জানাই। আর আপনার কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। যাদের ঘরে ইএসআরের মতো সন্তান আছে তাদের উদ্দেশ্যে ইএসআরের মা হিসাবে কি বলতে চান? সবাই যেন সবার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে যেন মায়ের আদর দিয়ে যত্ন নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং চোখে চোখে রাখলে এবং যত্ন করলে নিশ্চয়ই তারা চেষ্টা করলে পারবে।
এই পথ চলায় ইয়েসারের বাবা কতটা সহযোগিতা করলেন, কতটা বন্ধু হয়ে পাশে থাকলেন? ওর আব্বু আমার লেখাপড়া উৎসাহ দিতে, না ছেলেকে নিয়ে তুমি পড়ে থাকো, তোমার সংসার দেখা লাগবে না, তুমি ওকে নিয়ে পড়ো, ওকে নিয়ে স্কুলে নাও, পড়ো, স্যারদের দেখো, যতটা স্যার লাগে তুমি দেখো, পড়াও, আমার কোনো বাধা নেই, ওকে উঠাইতে থাকো তুমি। খুব ভালো লাগলো আপনাদের এই পথ চলার গল্প এখন শুনতে। পর্যন্ত করুক, আমার ছেলে যতই করুক না, কিন্তু চেষ্টা করতে থাকো, ও যেভাবেই হোক, আরও পথ আছে, ভবিষ্যতে সংসার আছে, চেষ্টা করতে থাকো, ওর আব্বুও করে, চেষ্টা করতে তো সমস্যা নেই। ইয়েসার কিছু বলতে চাচ্ছে? বিভিন্ন এই যে পড়াশোনা করি যায়, তারপরে একটা বিভিন্ন অনলাইনে বিভিন্ন করোনা যায়, আল্লাহবাক বলছে কি আমি ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করে না, ওই জাতি নিজে না চেষ্টা করে, চেষ্টা করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। ওর অত বিপদ, এই যে রোজার পর থেকে মানে 35 বার খিচুনি হয়েছিল একদিনে, মানে ওর অবস্থা খুবই সিরিয়াস, মানে 10 দিন একায়া, এই যে যাচ্ছি একদিন পর পর ডাক্তার, একদিন পর পর, না থামি নাই, ও যাচ্ছে মরে দিতেছে, তবুও তোমার চেষ্টার চেষ্টা কোনো কমতি ছিল না। পানি ছিটা দিয়ে, ওকে ছিটা দিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছি, হায়াত মৌত আল্লাহর কাছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ যদি রহমত করে আল্লাহ সফলতা দিতেও পারে একদিন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা যেভাবে চেষ্টা করে যাচ্ছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ইয়েসাদ একটা পর্যায়ে পৌঁছাবে। ইয়েসাদ, তোমার এগিয়ে চলার পথে আমাদের শুভেচ্ছা আছে, শুভকামনা রইল। তুমি এগিয়ে যাও সামনের দিকে, মা বাবার আন্তরিক প্রচেষ্টায়, আমাদের সবার সহযোগিতায় তুমি এগিয়ে যাবে আরও অনেক দূর ইনশাল্লাহ। ইয়েসাদ এবং ইয়েসাদের মতো বিশেষ সাহায্য সম্পন্ন মানুষদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রের কী করণীয় বলে তোমার কাছে মনে হয়? তারা যদি যোগ্যতা থাকে পড়ালেখা যে বেশি ডেভেলপ করে তাকে সেই অনুযায়ী কাজে ঢুকিয়ে দেওয়া উচিত। ইয়েসার, বাসায় কিভাবে সময় কাটাও তুমি? বাসায় যে ঘুম থেকে উঠি, যে যদি ফজর নামাজ পড়ি তারা 11টা 12টায় উঠি, গোসল করে নামাজ পড়ে হাঁটতে যায়, খাই দেয়, আবার বের হয়ে যায়, আবার আসি, আবার বের হয়ে যায়, আসর নামাজ পড়ে আবার হাঁটতে যায়, মাগরিব পড়ে সার আসে, তারপরে আবার হাঁটতে যায়, ঈশার নামাজ পড়ে খাই দেয়, ঘুম। তার মানে 5 ওয়াক্ত নামাজ ইয়েসার নিয়ম করে পড়ে। হ্যাঁ, আবার আমার দাদির সাথে কোরআনের বঙ্গানুবাদ শেয়ার করে আল্লাহ কি বলছে না বলছে। তাই না? কত পারা পড়ো বলো? না পারার তো মনে নাই, পড়তে পড়তে দাদিকেও শোনায়, দাদিও আবার বলে দেয় আল্লাহ এইটা বলছে, বলি তাই তো মিলে যাইতেছে। মানে দাদি আর নাতির মধ্যে চমৎকার একটা বোঝাপড়া আছে এবং তারা কোরআন শরীফের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তাই না? বঙ্গানুবাদ পড়াশোনা করে এবং আলাপ আলোচনা করে। দাদির সাথে তো কথা বলবো, তবে তার আগে বাবার সাথে কথা বলতে চাই। বাবা এখন কোথায়? নামাজ থেকে ফিরেছেন? নামাজ থেকে ফিরে ছাদে আছে। ঠিক আছে ইয়েসার, তাহলে আমাকে একটু নিয়ে যাও বাবার কাছে। চলো। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে গেলাম অনুষ্ঠানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন সাহসী তরুণ ইয়েসারের এগিয়ে যাওয়ার গল্প শুনছিলাম। ইয়েসারের এই সফলতার পেছনে তার মায়ের অবদানের কথা শুনলাম আজ। বাবার কথা নিয়ে ফিরব আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।